নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। রামমাণিক্য বিদ্যালঙ্কার অকস্মাৎ পরলোক গমন করায় সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদটি খালি হলো। এই পদের জন্য দাবিদার অনেক, কিন্তু সাহেবরা বুঝেছে যে বৃদ্ধ পণ্ডিত বা গ্রামের টুলো বামনদের দিয়ে শিক্ষালয় পরিচালনার কাজ ভালো চলে না। এজন্য একজন আধুনিক, দৃষ্টিসম্পন্ন, তেজস্বী ও উচ্চশিক্ষিত যুবকের প্রয়োজন। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার ঈশ্বরচন্দ্র বছর 5 ধরে বেশ যোগ্যতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছে। সেই জন্য শিক্ষা বিভাগের সেই সেক্রেটারি ময়ের সাহেব ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবকে অনুরোধ জানালেন ঈশ্বরকে ছেড়ে দেবার জন্য। মার্শাল সাহেব রাজি হলেন সানন্দে। উভয় চাকরির বেতন একই, সেই 50 টাকা। তবুও ফোর্ট উইলিয়াম কলেজের চেয়ে সংস্কৃত কলেজের কাজ নেওয়ায় ঈশ্বরের বেশি আগ্রহ থাকা স্বাভাবিক। ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতে হয় সাহেবদের। তারা বাংলা বা সংস্কৃত শেখে চাকরি রক্ষার কারণে, আর সংস্কৃত কলেজে পড়ানো হয় দেশীয় ছাত্রদের, এবং সেটি প্রকৃত বিদ্যাচর্চার স্থল। মার্শাল সাহেব ঈশ্বর পণ্ডিতদের ওপর এমনই প্রীত ছিলেন যে ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজ পরিত্যাগ করার পর তার ভাই দীনবন্ধুকে তিনি সেই জায়গায় বসালেন। সংস্কৃত কলেজের সেক্রেটারি রসময় দত্ত, তিনি নিজে সংস্কৃত তেমন কিছু জানেন না, কিন্তু ইংরেজি ভাষায় দক্ষ এবং সাহেবদের সঙ্গে উত্তম রূপে যোগাযোগ রক্ষা করতে পারেন বলে সংস্কৃত কলেজ পরিচালনার ভার পেয়েছেন। ঈশ্বরচন্দ্র হলেন তার সহকারী। বাবু রসময় দত্তের আরও 5 রকম কর্ম আছে। তাছাড়া তিনি ছোট আদালতের সাব জজ। তিনি সর্বক্ষণ কলেজে থাকতে পারেন না। ঘন্টা 2-এর জন্য এসে ব্যবস্থাটি ঠিক মতন চলছে কিনা দেখে যান। ঈশ্বরচন্দ্র নিজে কলেজের পরিচালনা পদ্ধতি সম্পূর্ণ ঢেলে সাজাবার জন্য উঠে পড়ে লাগলেন। সংস্কৃত কলেজের ছাত্ররা পাঠ শেষ করবার পর বিদ্যাভূষণ, বিদ্যালঙ্কার, বিদ্যারত্ন, বিদ্যাসাগর ইত্যাদি পদবি পায়। ঈশ্বরচন্দ্র আগেও 2-1 বিদ্যাসাগর হয়েছেন, পরেও হয়েছেন। ঈশ্বরচন্দ্র নিচের নাম লেখার সময় লেখেন ঈশ্বরচন্দ্র শর্মন, কিন্তু লোকে তাকে বিদ্যাসাগর বলে ডাকতে শুরু করেছে কয়েক বছর আগে থেকে। সংস্কৃত কলেজে আসবার পর ওই নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন। নতুন চাকরি নেওয়ার পর একবার পিতামাতার সঙ্গে দেখা করার প্রয়োজন। ঈশ্বরচন্দ্র তাই ভাইদের নিয়ে বেরিয়ে পড়লেন। কলকাতার বাসা থেকে স্বগ্রাম মেদিনীপুরে পৌঁছাবার ব্যবস্থা অতি সরল। গাড়ি ঘোড়ার কোনো বালাই নেই। বউবাজার থেকে বেরিয়ে পদব্রজে হাটখোলার গঙ্গার ধারে এসে ফেরি নৌকায় পার হয়ে গিয়ে উঠলেন শালিখায়। তারপর বাধা রাস্তা ধরে হন্টন। বৈশাখ মাস, যখন তখন ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেরকম হলে গাছতলায় বিশ্রাম। মশাট গ্রাম পর্যন্ত পৌঁছে রাস্তা ছেড়ে ঈশ্বরচন্দ্র সদল বলে নেমে পড়লেন মাঠের মধ্যে। কোনাকুনি পশ্চিম মুখে গেলেন, দূরত্ব সংক্ষেপে হয়। বর্ষার সময় রাস্তা ও মাঠ প্রায় একাকার হয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান কাঁধা ঠেলে এগোতে হয়। এখন অবশ্য মাঠঘাট শুকনো। ওরা দিন শেষে পৌঁছলেন রাজবলহাটে। এখানে দামোদর নদ পেরুতে হবে। সঙ্গে চিড়ে, গুড়, মুড়ি যা ছিল তা দিয়ে আহার সেরে নেওয়া হলো। দামোদর অতি ভয়ঙ্কর ও সুন্দর নদ। এখন গ্রীষ্মকাল, অধিকাংশ নদী নালারই তেজ মরে যায়, কিন্তু দামোদর এই সময়ও তপস্যারত যোগীর মতন কৃষকায় হলেও সমান তেজস্বী। ভরা বর্ষায় এই নদ করাল রূপ ধারণ করে। দুপার্শ্বে 4-5 ক্রোশ জলমগ্ন হয়ে যায়। প্রতি বৎসর এই বন্যা। সেই রাত্রে নৌকো পাওয়া গেল না বলে ফিরে আসতে হলো রাজবলহাটে। এই গ্রামে রাত্রি যাপনের জন্য সরাইখানা আছে। ধনী ব্যক্তিরা পথিকদের জন্য মধ্যে মধ্যে এরকম সরাইখানা প্রতিষ্ঠা করে রেখেছেন। পথিকরা বিনা ব্যয়ে এখানে থেকে যান। ভোরে উঠে দামোদর পেরিয়ে আবার 5 ক্রোশ হেঁটে পৌঁছলেন পাতুল গ্রামে। এখানে ঈশ্বরচন্দ্রের কিছু আত্মীয় স্বজন থাকেন। তাদের সঙ্গে দেখা করে আবার বেরিয়ে পড়লেন নিজের গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে বীরসিংহ গ্রাম মাত্র 7 ক্রোশ। দুপুরে 2 ঘটিকার মধ্যে ওরা পৌঁছে গেলেন বাড়িতে। আগে থেকে খবর দেওয়া ছিল না।
অকস্মাৎ পুত্রদের উপস্থিত হতে দেখে বাড়িতে আনন্দের সমারোহ পড়ে গেল। ঠাকুরদাস চাকুরি থেকে অবসর নিয়ে এখন গ্রামেই থাকে। ফোর্ট উইলিয়াম কলেজে ঢোকার পরই ঈশ্বরচন্দ্র প্রায় জোর করে পিতাকে চাকুরি ছাড়িয়েছেন। ঠাকুরদাস তখন মাইনে পেতেন 10 টাকা। তার সমবয়সীরা অবশ্য পরামর্শ দিয়েছিলেন, কাঁচা বয়সের ছেলের কথায় এমন হুট করে কাজ ছেড়ে দেওয়া ঠিক নয়। ছেলে যদি পরে দুশ্চরিত্র হয়ে যায়, বাপ মাকে আর না দেখে, তখন আবার চাকরির খোঁজে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে। কিন্তু ঠাকুরদাস ততদিনে বুঝে গেছেন এ ছেলে ঠাকুর দেবতাদের বিশেষ ভক্তি করে না বটে, কিন্তু পিতামাতাই এর ঠাকুর দেবতা। 7 ভাইয়ের মধ্যে ঈশ্বরচন্দ্র সকলের জ্যেষ্ঠ। তিনি সবচেয়ে বেশি কৃত হয়েছেন বলেই নয়, বাল্যকাল থেকে তিনি জননীর প্রতি বেশি প্রিয়। ঈশ্বর এসেছে বলে ভগবতী অত বেলাতেই আবার রান্নাবান্না নিয়ে মেতে উঠলেন। ঈশ্বরচন্দ্রের পত্নী দীনময়ীও রান্নাঘরে ঢুকে বসে রইলেন শাশুড়ির সঙ্গে। স্বামী অনেক দিন পরে বাড়ি এসেছেন বটে, কিন্তু দিনের আলোয় স্বামীর সঙ্গে তার দেখা হবে না, সেরকম নিয়ম নেই। বাবা মায়ের সঙ্গে কুশল সংবাদ সেরে নিয়ে ঈশ্বরচন্দ্র বেরোলেন পাড়া বেরোতে। প্রথমেই গেলেন কালীকান্ত চট্টোপাধ্যায়ের বাড়িতে। তিনি ঈশ্বরচন্দ্রের আদি শিক্ষক। প্রত্যেকবার বাড়ি আসার সময় ঈশ্বরচন্দ্র এর জন্য নতুন বস্ত্র কিনে আনেন। চট্টোপাধ্যায় মহাশয়ের স্বাস্থ্য ভগ্ন হয়েছে, দৃষ্টিশক্তিও ক্ষীণ, তবু তিনি একটি দৃশ্য দেখে চমকে উঠলেন। গৃহিণীকে ডেকে বললেন, ওগো, দেখে যাও দেখে যাও, পাগল ছেলের কাণ্ড। অদূরে মাঠে ছেলেরা জল কাদার মধ্যে কপাটি খেলছে। ঈশ্বরচন্দ্র তাদের মধ্যে নেমে পড়ে লাফালাফি করছেন। গুরুমশাই ঈশ্বরকে ডাকাডাকি করতে লাগলেন। ঈশ্বর দূর থেকেই উত্তর দিলেন, দাঁড়ান, খেলাটি সেরে লই। খানিক বাদে ঈশ্বরচন্দ্র এলেন হাঁপাতে হাঁপাতে। গুরুমশাই বললেন, এ কি কাণ্ড দেখো, একেবারে বালকদের সঙ্গে মিশে বালক হয়ে গেলে। ঈশ্বরচন্দ্র বললেন, কলকাতায় তো আর খেলাধুলোর সুযোগ হয় না, গ্রামে এলেই আমার শরীর সুস্থ থাকে, নিয়মিত কপাটি খেললে উদারময় হয় না। গুরুমশাই তার পত্নীকে বললেন, শোনো ছেলের কথা, এ এখন কি হয়েছে জানো, সংস্কৃত কলেজে সহকারী পরিচালক, দুবেলা সাহেবদের সঙ্গে কথা কইতে হয়। দেশের মাথা মাথা লোকেরা যেখানে ঠাঁই পায় না। ঈশ্বর হাসতে লাগলেন। গুরুপত্নী বললেন, আমাদের সেদিনের সে ঈশ্বর, এই তো এইটুকুন গুটলি মতন চেহারা ছিল, কি দুষ্টামি করত, সে আজ এত বড়টি হয়েছে। ও ঈশ্বর, তোর বয়স কত হলো? ঈশ্বরচন্দ্র হিসেব কষে বললেন, এই তো 26-এ পড়লাম। তিনি বললেন, চেহারা দেখে তো বোঝা যায় না বাপু, সেই যেন ছোটটিই রয়েছিস। গুরুমশাই বললেন, হ্যাঁ রে ঈশ্বর, সংস্কৃত কলেজের ছেলেরা তোকে মানে? ঈশ্বরচন্দ্র বললেন, ফোর্ট উইলিয়াম কলেজে আমি সাহেব ছাত্রদের শায়েস্তা করেছি, আর এই নিরীহ ডাল ভাত খাওয়া ছেলেরা আমায় মানবে না? কথায় কথায় একটু বাদে কালীকান্ত জিজ্ঞাসা করলেন, ক্ষীরপায় যাবি নাকি? তাহলে চল, আমিও তোর সাথে যাই, পরশু আমায় সেই স্থলে যেতে হবে। ক্ষীরপাই গ্রামে ঈশ্বরচন্দ্রের শ্বশুরালয়, তিনি কদাচিৎ সেখানে যান। এখন তার স্ত্রী এখানেই রয়েছেন, সুতরাং যাবার কোনো প্রশ্নই ওঠে না। ঈশ্বরচন্দ্র বললেন, আপনার শরীর তো দেখছি ভালো না, আপনি আবার অত দূর যাবেন কি জন্য? কালীকান্ত বললেন, কি করি বল, আবার একটি বিবাহের সম্বন্ধ এসছে, না করলেই নয়। ঈশ্বরচন্দ্র বিস্মিত হয়ে বললেন, বিবাহের সম্বন্ধ? কার? আপনার? কালীকান্ত বললেন, আর বলিস কেন, না করলে নয়, ওরাও ছাড়ে না। ঈশ্বরচন্দ্র বিস্ফারিত চক্ষে তাকিয়ে রইলেন গুরুর দিকে। গুরুপত্নী পাশেই বসা, তার মুখেও কোনো ভাবান্তর নেই। কালীকান্ত চট্টোপাধ্যায় কুলীন, বহু বিবাহে আলস্য নেই। ঈশ্বরচন্দ্র ছেলেবেলা থেকেই জানেন এ কথা। বাড়িতে এই একটি স্ত্রী, অন্যান্য গ্রামে স্ত্রীদের কাছে বৎসরে একবার করে টাকা আদায় করতে যান। সেই সব স্ত্রীদের বৎসরে একবার তিনি সহবাস দিয়ে ধন্য করেন বলে তাদের পিতামাতাকে অর্থ ব্যয় করতে হয় প্রত্যেকবার। এসব জানা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র আজ যেন গুরুকে নতুনভাবে দেখলেন।
তার সমস্ত শরীরে সঞ্চারিত হয়ে গেল ঘৃণা। গুরু হিসাবে যাকে শ্রদ্ধা করেছেন, মানুষ হিসাবে তিনি এত অশ্রদ্ধেয়। ইদানিং ঈশ্বর অনুভব করেছেন খাঁটি মানুষ বড় দুর্লভ। লেখাপড়া তো শিখেছে অনেকেই, কিন্তু তাদের মধ্যেই বা খাঁটি মানুষ কজন? এই বৃদ্ধের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। এখনো বিবাহ করার শখ, জেনে শুনে আবার একটি মেয়ে সর্বনাশ করবে। ঈশ্বরচন্দ্রকে রুদ্ধবাগ দেখে গুরুমশাই নিজেই বললেন, কি করি বল, পাঠশালাটা এখন ভালো চলে না। আমার এই পক্ষেই 6টি ছেলে মেয়ে, এত বড় সংসার চালানো কি সহজ কথা? পুরনো শ্বশুরবাটিগুলান থেকেও আদায়পত্র আজকাল আর ভালো হয় না। রোজগারের একটা ব্যবস্থা করতে হবে তো। ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন, সেই মেয়েটির বয়স কত? গুরুমশাই বললেন, 9 পার হয়ে গেছে। এত বড় বয়স্তা কন্যা, তার পিতা অতি ব্যস্ত হয়ে আমায় একেবারে হাতে পায়ে ধরেছে। টাকা পয়সাও এরা দেবে ভালো। ঈশ্বরচন্দ্র কড়া গলায় বললেন, 2 দিন পরে আপনি চোখ বুঝলে সেই মেয়েটির যে কপাল পুড়বে। আর তার যদি বিবাহ না হয়, সমাজে তার বাপ মা পতিত হয়ে যাবে না? আপনার ছেলে শ্রীনাথ, সেও তো উপযুক্ত হয়েছে, তার সঙ্গে ওই কন্যার বিবাহ দিন না কেন? শ্রীনাথের আমি অন্যত্র বিবাহ ঠিক করেছি, তোকে বললুম না, টাকা পয়সার বড় টান যাচ্ছে। গুরুপত্নী স্বহস্তে প্রস্তুত চিড়ের মোয়া এনে দিলেন ঈশ্বরের জন্য, কিন্তু ঈশ্বর হাত জোর করে বললেন, মাফ করুন, এ বাড়িতে আমি জলস্পর্শ করব না। তারপর কালীকান্তের পা ছুঁয়ে প্রণাম করে বললেন, গুরু মহাশয়, আপনার সহিত এই আমার শেষ দেখা। এ বাড়িতে আর আমি কোনোদিন আসব না। পিছন ফিরে হনহন করে হাঁটতে লাগলেন ঈশ্বরচন্দ্র। গুরুমশাই তার ক্রোধের কারণ বুঝতে না পেরে বিস্মিতভাবে ডাকতে লাগলেন, ও ঈশ্বর, শোন, কি হলো? ও ঈশ্বর! ঈশ্বর আর দাঁড়ালেন না, উত্তরও দিলেন না। তারপর থেকে সর্বক্ষণ ঈশ্বরের মন চঞ্চল হয়ে রইল। যারা নমস্য, যারা শ্রদ্ধেয় ব্যক্তি, তারাও এই প্রকার অন্যায় করে, তবে সাধারণ অশিক্ষিত বা কুশিক্ষিত ব্যক্তিরা তো এরকম করবে। অথচ এর প্রতিবিধান করার কোনো ক্ষমতা তার নেই। একথা চিন্তা করেই গায়ে যেন জ্বালা ধরে। তার মনে পড়ে গেল, তার ছাত্রাবস্থায় সংস্কৃত কলেজে তার ব্যাকরণ শিক্ষক শম্ভুনাথ বাচস্পতি পত্নী বিয়োগের পর সেই বৃদ্ধ বয়সেই আবার বিবাহ করতে উদ্যত হন। ঈশ্বরচন্দ্র তখন তাকে বলেছিলেন, এরূপ বয়সে মহাশয়ের বিবাহ করা পরামর্শ সিদ্ধ নয়। বাচস্পতি শুনলেন না, আবার এক বালিকাকে বিয়ে করে আনলেন। সেই থেকে ঈশ্বরচন্দ্র আর যেতেন না শম্ভুনাথ বাচস্পতির গৃহে। বাচস্পতি মাঝে মাঝেই বলতেন, একটি দিনের জন্য তোমার মাকে দেখতে গেলে না? পেরাপেরিতে শেষ পর্যন্ত একদিন গেলেন তিনি। কিন্তু মেয়েটিকে দেখা মাত্রই তার চোখ ফেটে জল এলো। নিজেকে কিছুতেই সামলাতে পারেননি। কিছুদিনের মধ্যে মেয়েটিকে অকুল পাথারে ভাসিয়ে বাচস্পতি প্রস্থান করলেন পরলোকে। কালীকান্ত যে মেয়েটিকে বিবাহ করতে যাচ্ছেন, সেই মেয়েটিকে চোখেও দেখেননি ঈশ্বরচন্দ্র। তবু সেই মেয়েটির কথা ভেবে তার কান্না এসে গেল। জননী ভগবতীও ঈশ্বরের ব্যবহার দেখে অবাক। এত যত্ন করে তিনি অন্ন ব্যঞ্জন প্রস্তুত করলেন, ঈশ্বরচন্দ্র তার কিছুই প্রায় খেতে চান না। জাল ফেলে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, বাড়ির গাভীর দুধে রান্না হয়েছে পায়েসান্ন, পুত্র এত বড় সুসংবাদ বহন করে এনেছে, তার জন্যই এত আয়োজন। কিন্তু ঈশ্বর বললেন, মা, আমি শুধু 2টি ডাল ভাত খাবো, আর কিছু আমার মুখে রুচবে না। মা চোখ কপালে তুলে বললেন, ও মা, এ কি কথা? তুই খাবিনি কেন? তোর জন্য এত করলাম। ঈশ্বরচন্দ্র বললেন, মা, এতকাল আমরা ডাল ভাত খেয়েই তো মানুষ হয়েছি। সেই ডাল ভাত খেয়ে তো কত আহ্লাদ করলাম। এখন হঠাৎ বড় মানুষই করার প্রয়োজন তো দেখি না। মা, দেশে অনেক দুঃখী, তাদের কথা চিন্তা করলে আমার মুখে ভালো খাদ্য রোচে না। ভগবতী বললেন, তুই বড় কাজ পেয়েছিস, একদিন গরিব দুঃখীদের আমি পেট পুড়ে খাওয়াবো। ঈশ্বরচন্দ্র বললেন, মা, তোমাদের আশীর্বাদে আমি আর দীনবন্ধু 2 ভাই উপযুক্ত কাজ পেয়েছি। এখন আমাদের অবস্থা যদি কিছু ফেরে,
তবে তা দিয়ে দেশ গায়ের কিছু উন্নতি ঘটাতে চায়। সে হবে কন, একদিন শখ করে রেঁধেছি, তুই খা তো এখন। ঈশ্বর একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মা, আমাদের কলকাতায় বাড়ির যাতায়াতের পথে আমি রোজ দেখি গোয়ালাদের দুধ দুইতে। বাছুরগুলোকে তারা দূরে বেঁধে রাখে। তারা করুণভাবে ম্যাঁ ম্যাঁ করে ডাকে, তবু তাদের একটু মাতৃস্তন্য পান করতে দেয় না। গরুর সব দুধ মানুষে চুরি করে নেয়, অথচ গোবৎসদের জন্য তো দুধ তাদের আমরা বঞ্চিত করি। এইসব দেখে শুনে দুধের প্রতি আমার অভক্তি জন্মে গেছে। মাছ মাংস খেতেও আমার রুচি হয় না। ভগবতী রীতিমতন ভয় পেয়ে বলেন, ও মা, এমন অলক্ষণের কথা কখনো তো শুনিনি। দুধ মাছ মাংস না খেলে শরীর টিকবে? একেই তোদের কত খাটুনি। এক টুকরো ভাজা মাছ ভগবতী নিজে পাত থেকে তুলে নিয়ে ঈশ্বরচন্দ্রের মুখের কাছে ধরে বললেন, খা, আমি বলছি খা। অন্য ভাইরা কৌতুক দেখার ভঙ্গিতে চেয়ে আছে। খাদ্য বিষয়ে দাদার এই নতুন বাতিকের কথা তারা জানে। দাদা দারুণ গোয়ার, একবার যা বলে সে কথা আর ফেরায় না। কিন্তু জননীর সঙ্গে কি দাদা যেতে পারবে? ঈশ্বরচন্দ্র মায়ের হাত থেকে মাছ ভাজাটি নিয়ে বললেন, মা, তুমি এত করে বললে তাই আমি এক টুকরো মাছ মুখে দিলাম, কিন্তু পায়েস সরিয়ে নাও। দুধের জিনিস আর আমি কিছুতেই খেতে পারবো না। ঠাকুরদাস কাছে দাঁড়িয়ে হুঁকো টানতে টানতে শুনছিলেন সব। এবার তিনি বললেন, ও ঘাড় বাঁকাকে তুমি আর বেশি সিধে করতে পারবে না ব্রাহ্মণী, আর বেশি জোর করলে সব ফেলে উঠে যাবে। কয়েকদিন গ্রামে থেকে ঈশ্বরচন্দ্র আবার ফিরলেন কলকাতার দিকে। এবারে তার বড় মন খারাপ হয়ে গেছে। সেই 9 বছর বয়সে তিনি কলকাতায় চলে যান। তারপর থেকে প্রায় কলকাতাতেই থেকেছেন। মধ্যে মধ্যে ছুটিতে এসেছেন গ্রামে বেড়াতে। প্রত্যেকবারই গ্রামে এসে তার মন প্রফুল্ল হয়ে গেছে। বালকের মতন ফুর্তিতে গায়ে মেখেছেন দেশের ধুলো মাটি। কিন্তু এবারে তার মনে হলো গ্রামের মানুষের মধ্যে দুঃখ, দারিদ্র, কুসংস্কার যেন দিন দিনই বাড়ছে। সামান্য স্বার্থ নিয়ে সবাই ব্যাপৃত, সামান্য কারণে দলাদলি। এসব দূর করার উপায় কি? একমাত্র শিক্ষা বিস্তারে কিছু সুফল পাওয়া যেতে পারে। উপযুক্ত শিক্ষা মানুষের সামনে একটি দর্পণ তুলে ধরে, মানুষ তাতে নিজেকে চিনতে শেখে। কলকাতায় ফিরে তিনি সংস্কৃত কলেজটির আমূল সংস্কার করার জন্য উঠে পড়ে লাগলেন। সংস্কৃত কলেজটি যেন হরিঘোষের গোয়াল ঘর হয়েছে। সরকার কলেজ খুলে দিয়েছেন, যার যেমন খুশি কলেজটিকে ব্যবহার করে। ছাত্রদের কোনো বেতন লাগে না, তাই পড়াশুনোর কর্মটিকেও তারা মনে করে যেন গোপাল ঠাকুরের ব্যাগার, যার যখন ইচ্ছা আসে যায়। যদিও পাকা স্টকের ভবনে কলেজ বসে, তবু শিক্ষকগণ যেন সে আগেকার গাছতলার টোলের ধারায় অক্ষুণ্ণ রাখতে চান। কোনো শিক্ষক ক্লাসের মধ্যে চেয়ারে পা তুলে বসে তার কোনো প্রিয় ছাত্রকে ডেকে বলেন, বাপু হে, একটু বাতাস করো তো, কিছুক্ষণ ঘুমায় এলোই। কলেজে কোনো সাপ্তাহিক ছুটির দিন নির্দিষ্ট নেই। অষ্টমী ও প্রতিপদে সংস্কৃত অনুশীলন নিষেধ বলে ওই 2 তিথিতে কলেজ বন্ধ থাকে। দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যায়, পূর্ণিমায় কোনো নতুন পাঠ শুরু করতে নেই। এমন রীতি কে স্থির করেছে তার ঠিক নেই, তবু চলে আসছে। ঈশ্বরচন্দ্র এসব প্রথা বন্ধ করে দিলেন। প্রত্যেক রবিবার কলেজ বন্ধ থাকবে, বাকি দিনগুলিতে যথা নিয়মে ক্লাস চলবে। শিক্ষক বা ছাত্র সকলকেই আসতে হবে 10:30টার মধ্যে। ক্লাসে কোনো শিক্ষক ঘুমোলে তিনি নিজে গিয়ে তাকে জাগিয়ে দেন। অতিশয় নিদ্রাতুর কোনো শিক্ষককে হেসে পরামর্শ দেন, এবার থেকে সঙ্গে নস্যির ডিপে রাখুন, ঘুম এলেই নাকে নস্যি ঠুসে দেবেন। কলেজ ভবনের পেছন দিকে মালির ঘরের পাশে শৌচাগার। ছাত্ররা সেখানে যাবার নাম করে দল বেঁধে একসঙ্গে এসে নানা রকম রঙ্গরস করে। তাদের পাঠ্য রচনার মধ্যে আদি রসাত্ম শ্লোকের ছড়াছড়ি, সেগুলোর আলোচনারও এটি উপযুক্ত জায়গা। নতুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়ম করলেন, একবারে একজনের বেশি ছাত্র শৌচাগারে যেতে পারবেন না, এবং যাবার সময় কাস্টের পাস নিয়ে যেতে হবে সঙ্গে। শিক্ষক বা ছাত্র কেউই আবেদনপত্র না পাঠিয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকতে পারবে না।
মাসে একবার প্রত্যেক ছাত্রকে পরীক্ষা দিতে হবে এবং শুধু সংস্কৃত নয়, ছাত্রদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে শিখতে হবে বাংলা, ইংরেজি ও অঙ্ক। ছাত্রদের নিয়ে বেশি সমস্যা নেই, কিছু কিছু সমস্যা দেখা দিল অধ্যাপকদের নিয়ে। অধিকাংশ বৃদ্ধ অধ্যাপকের কাছে ঈশ্বরচন্দ্র নিজে পড়েছেন, তারা তার গুরুস্থানীয়। ঈশ্বরচন্দ্র এখন তাদের উপরে কর্তা হয়ে বসায়, তারা সব নির্দেশ মানতে চান না। বিশেষত সকাল 10:30টার মধ্যে কলেজে এসে পৌঁছাবার ব্যাপারটা বড়ই বাড়াবাড়ি মনে হয়। গুরুস্থানীয় অধ্যাপকদের ঈশ্বরচন্দ্র মুখে কিছু বলতে পারেন না। ঠিক 10:30টার সময় তিনি দাঁড়িয়ে থাকেন কলেজের গেটে, হাতে একটি ঘড়ি। যেসব অধ্যাপক অনেক বিলম্ব করে পৌঁছন, তারা দেখতে পান যে ঈশ্বরচন্দ্র একবার তাদের মুখের দিকে, একবার ঘড়ির দিকে চেয়ে মুচকি মুচকি হাসছেন। একজন পণ্ডিত একদিন বলেই ফেললেন, ঈশ্বর, তুমি যে কিছু বলো না, টিপি টিপি হাসো, ওতেই বড় লজ্জা পায়। ঘাট মানছি বাপু, কাল থেকে ঠিক সময়ে আসব। মাঝখানে একটা ঘটনায় ঈশ্বরচন্দ্রের ছাত্রমহলে খুব জনপ্রিয়তা বেড়ে গেল। হিন্দু কলেজ আর সংস্কৃত কলেজ সন্নিহিত ভবনে বসে। একদিন কোনো প্রয়োজনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গেলেন হিন্দু কলেজের প্রিন্সিপাল কার সাহেবের ঘরে। চরকায় মায়ের হাতে বোনা মোটা সুতোর ধুতি এবং চাদর পরা, মাথার সামনের দিক কামানো, পিছনে সুবৃহৎ শিখা। এমন চেহারার মানুষকে দেখে কার সাহেব বসতে বললেন না, বরং নিজের পা দুখানি টেবিলের উপর তুলে দিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ পণ্ডিত, কি দরকার বলো। অপমানিত ও ক্রুদ্ধ হয়ে ঈশ্বরচন্দ্র ফিরে এলেন। সেদিন কারুকে কিচ্ছু বললেন না। কয়েকদিন পরে একটি সুযোগ পেয়ে গেলেন। পিঠোপিঠি দুই কলেজের পরিচালকদের প্রায়ই নানা কাজে কথাবার্তা বলতে হয়। সেদিন কার সাহেব এলেন সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে দেখা করতে। আগে থেকে খবর পেয়ে ঈশ্বরচন্দ্র টেবিলের উপর তার চটি পড়া পা দুখানি তুলে রাখলেন। তারপর কার সাহেবকে বসার চেয়ার না দেখিয়ে বললেন, হ্যাঁ বলো সাহেব, কি তোমার প্রয়োজন। রাগে ছটফটিয়ে ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন কার সাহেব। এই ঘটনায় নানাভাবে পল্লবিত হয়ে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। এমনকি ইংরেজ সমাজেরও কানে গেল। সংস্কৃত কলেজের ছাত্ররা একথা শুনিয়ে শুনিয়ে হিন্দু কলেজের ছাত্রদের দুয়ো দেয়। কার সাহেব ঘটনাটিতে রসিকতা হিসেবে না নিয়ে শিক্ষা বিভাগের প্রধানের কাছে নালিশ জানালেন। তিনি বললেন, আর কোনো ইউরোপীয় হলে এই অপমান কিছুতেই সহ্য করত না। শিক্ষা বিভাগের সেক্রেটারি মহেশ সাহেব এলেন তদন্তে। ঈশ্বরচন্দ্র নিরীহ মুখে বললেন, আমি কিছু দোষ করেছি তা তো জানতাম না। আমি তো ভেবেছিলাম এটাই তোমাদের দেশের ভদ্রতা। কার সাহেবের মতো একজন মান্যগণ্য ব্যক্তি যদি টেবিলে চর্মনির্মিত জুতোশুদ্ধ পা তুলে দিয়ে বসে থাকেন, তাহলে আমার পক্ষে টেবিল থেকে পা নামিয়ে বসা কি অভব্যতা হতো না? মহেশ সাহেব হো হো করে হেসে উঠলেন। তারপর রিপোর্ট লিখলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সাহসী ও তেজস্বী পুরুষ আমি বাঙালিদের মধ্যে আর একজনও দেখি নাই। সেবার চাকরি টিকে গেল মাত্র 1 বছর 3 মাস পরে সংস্কৃত কলেজের চাকরিতে ইস্তফা দিলেন ঈশ্বরচন্দ্র। রসময় দত্ত ঈশ্বরচন্দ্রের গতিবিধি সুনজরে দেখছিলেন না। ঈশ্বরচন্দ্র ছাত্রদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। কলেজের নানাবিধ সংস্কারের কারণে সাহেবগণ ঈশ্বরচন্দ্রের প্রশংসা করছেন। রসময় দত্ত মনে করলেন, সাহেবদের কাছে তার নিজের সমাদর যেন কমে যাবে এতে। ঈশ্বরচন্দ্র তার অধস্তন কর্মচারী, সুতরাং ঈশ্বরচন্দ্র খাটবেন, কৃতিত্বটা পাবেন তিনি। এরকমই সাধারণত হয়। কিন্তু এই যে বাঁশের চেয়ে কঞ্চি দর হয়ে যাচ্ছে। এবার রসময় দত্ত শক্ত হাতে হাল ধরলেন এবং ঈশ্বরচন্দ্রের সংস্কার প্রস্তাব বাতিল করে দিতে লাগলেন একটার পর একটা। কলেজটি আমূলভাবে ঢেলে সাজাবার একটা পরিকল্পনা রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র। সেটি রসময় দত্ত কিছুতেই পাঠাতে রাজি হলেন না। শিক্ষা বিভাগীয় বড় সাহেবদের কাছে বিরক্ত হয়ে ইস্তফাপত্র পেশ করলেন ঈশ্বরচন্দ্র। সে কথা শুনে কলেজের কয়েকজন অধ্যাপক লিখিতভাবে রসময় দত্তকে অনুরোধ করলেন, এই কলেজের পক্ষে বিদ্যাসাগর মহা উপকারী, তাকে যেন যেতে না দেওয়া হয়। রসময় দত্ত সেসব গ্রাহ্য করলেন না। তার ধারণা একটু চাপ দিলেই ঈশ্বরচন্দ্রকে নরম করা যাবে।
এক কথা ঈশ্বরচন্দ্র চাকরি ছেড়ে চলে এলেন। বন্ধু ডাক্তার দুর্গাচরণ বাড়িতে এসে বললেন, ওহে ঈশ্বর, তোমার কাণ্ড দেখে তো সকলের তাক লেগে গেছে। এই বাজারে কেউ এত বড় চাকরি ছাড়ে? রসময় দত্ত কি বলছে জানো? ছোকরা এক কথায় চাকরি ছাড়লো, এরপর খাবে কি? ঈশ্বর হাসতে হাসতে উত্তর দিলেন, ওকে জানিয়ে দাও, দরকার হলে আলু পটল বেচে খাবো, মুদির দোকানে দেব, তবু যে চাকরিতে মান থাকে না, সে চাকরি আর আমি কখনো করতে যাব না। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যা দোষ ত্রুটি হলেও দয়া করে মার্জনা করে দেবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।